হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 77। এর আগে টোটাল আমরা 76 মক টেস্ট ডিসকাস করেছি। প্রতিদিন আমরা 25 করে জেনারেল সায়েন্স ডিসকাস করছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে, আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো আমাদের জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যদি আমরা গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে চাই। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে, তার সাথে আবার ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ এই ক্লাসগুলো লিংক এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড ফ্রি পিডিএফ পোস্ট করে রেখেছি। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য 129 নম্বর মক টেস্ট থেকে 180 মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন এবং এনটিপিসি সিবিটি 1 এর 1200 প্লাস 1200 2400 কোশ্চেনের পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবেল রয়েছে। কেউ যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটগুলো বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো, সরি এটা আগের দিনে তোমাদের হোমওয়ার্ক ছিল, তো হোমওয়ার্কটা আগে করে নি। প্রথম প্রশ্নটা কি ছিল, সোডা জলে কোন গ্যাস পাওয়া যায়? তো এটা তোমরা প্রত্যেকেই সবাই সঠিক অ্যান্সার দিয়েছিলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। পানীয়ের বুদবুদগুলি কার্বন ডাইঅক্সাইড দ্বারা সৃষ্ট হয়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা বর্ণহীন গন্ধহীন গ্যাস যা চাপে জলে দ্রবীভূত হয়। আজকের প্রথম প্রশ্ন, টেরিডোফাইটায় ড্যাশ থাকে না। তো টেরিডোফাইটা গোষ্ঠী উদ্ভিদের নিম্নোক্ত কোনটি থাকে না? তো এদের কোনো ফুল থাকে না। অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। দেখো টেরিডোফাইটা গোষ্ঠী এরা ফার্ন জাতীয় উদ্ভিদ হয়ে থাকে। এদের দেহে মূল, কাণ্ড, পাতা উপস্থিত থাকে। এদের ক্লোরোফিল থাকায় এরা স্বভোজী হয়ে থাকে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফার্ন সর্বাপেক্ষা উন্নত, কারণ এদের দেহে সংবহন কলাতন্ত্র উপস্থিত থাকে। পরবর্তী প্রশ্নে চলে আসি, যে উদ্ভিদগুলি সুবিন্যস্ত পৃথকীকৃত কলা থাকে যেখান থেকে পর্যায়ক্রমে বীজ উৎপন্ন হয় সেই উদ্ভিদকে কি বলে? দেখো বীজ উৎপন্ন হয় কোন উদ্ভিদের? তো এটা আমরা প্রত্যেকে জানি, তোমাদের ফ্যানেরোগ্যামাস। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে, সপুষ্পক উদ্ভিদ বা ফ্যানেরোগেমাস এটাদের কি হয়, যে সমস্ত উদ্ভিদের ফুল, ফল এবং বীজ গঠিত হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। তো আমরা অনেক সময় কি হয়, ডাইরেক্ট মানে ইংলিশ টার্মটাকে বেঙ্গলিতে উচ্চারণ করে ওরা লিখে দেয়। তো তখন আমাদের পরীক্ষায় যেমন ভুল হয়ে যাবে। যেমন এই প্রশ্নটা, এটা যদি সপুষ্পক দিত অপশনে, তাহলে আমরা ইজিলি অ্যান্সার করে দিতে হবে। কিন্তু তোমাদের ইংলিশ টার্মগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, নিচের কোনটি কোষগঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ইস্ট। অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে, বিভাজন বা বাইনারি ফিশনের মাধ্যমে অ্যামিবা এবং প্যারামিশিয়াম, কোষকদ্মের মাধ্যমে ইস্ট এবং হাইড্রা এরা জনন সম্পন্ন করে, এবং পুনরুৎপাদন বা রিজেনারেশনের মাধ্যমে প্ল্যানেরিয়া এ তোমাদের জনন সম্পন্ন করে। নেক্সট চলে আসি, প্রান্তগুলির চারপাশের কলা এবং কাণ্ডের বৃদ্ধিকে ড্যাশ বলা হয়। এই সেম প্রশ্ন তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2018 পরীক্ষাতেও এসেছিল, তো অলরেডি দুবার রিপিটেড হয়ে গেছে। তো এটাকে বলা হয় ল্যাটারাল মেরিস্টেমাটিক কলা। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক। পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোনটির 3টি ভ্যালেন্স ইলেকট্রন থাকে? ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলছে? বাইরের কক্ষে সর্ব থেকে যেটা ইলেকট্রন থাকে সেগুলোকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। তো এখানে দেখো অ্যান্সার কি হচ্ছে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কোথায় রয়েছে? এখানে। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 13। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। এটা যদি ইলেকট্রন কনফিগারেশন করি, আমরা জানি প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, তারপরের কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে। মানে 8 আর 2 10, অলরেডি 10টা হয়ে গেছে। কটা বাকি রয়েছে? 3টে। তো বাইরের কক্ষে দেখতে পাচ্ছি এখানে 3টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। তো সেই জন্য এখানে আমাদের অ্যালুমিনিয়াম অ্যান্সার হচ্ছে। ওকে, নেক্সট চলে আসি, এবং এর সাথে মনে রাখবে অ্যাটমিক নাম্বার 13, এটা লিখেও দিয়েছি। উদ্ভিদের জলীয় বাষ্পের পরিমাণ কমিয়ে দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো উদ্ভিদের জলীয় বাষ্পের পরিমাণ কমিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পমোচন। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত জল, তো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, মূল দ্বারা শোষিত জৈবনিক প্রয়োজন অতিরিক্ত জল সূর্যালোকের প্রভাবে এবং প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণাধীনে বায়বীয় অংশে, যেটা হচ্ছে পত্ররন্ধ্র, কিউটিকেল, লেন্টিসেলের মাধ্যমে নির্দিষ্ট সত্ত্বসমূহের উপস্থিতিতে দেহের বাইরে বাষ্পাকারে নির্গত হয়, তাকে বলা হয় বাষ্পমোচন। তারপর দেখো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তো এই 3টি মৌলের পারমাণবিক আকার বা অ্যাটমিক সাইজ এটা কেমন ভাবে সাজাবে? তো দেখো অ্যাটমিক সাইজ বা পারমাণবিক আকার যেটা কি হয়, তোমাদের পর্যায় অনুযায়ী ডান দিক থেকে বাঁ দিকে বাড়ে এবং গ্রুপ অনুযায়ী উপর থেকে নিচের দিকে বাড়ে। তো এখানে দেখো অক্সিজেন এখানে রয়েছে, সালফার এখানে রয়েছে এবং সেলেনিয়াম এখানে রয়েছে। এবার কি দেখলাম আমরা, যে উপর থেকে নিচের দিকে এলে বাড়তে থাকে। মানে সব থেকে বেশি কার? সব থেকে বেশি হচ্ছে
সেলেনিয়ামে, তার থেকে বেশি সালফার, সরি তার থেকে কম হচ্ছে সালফার, তার থেকে কম হচ্ছে অক্সিজেনে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে অপশন এ, সব থেকে বেশি হচ্ছে সেলেনিয়াম, তার থেকে একটু কম হচ্ছে সালফার, তার থেকে কম হচ্ছে অক্সিজেন। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, রাসায়নিক গণনার একক কোনটি? রাসায়নিক গণনার একক হচ্ছে তোমাদের মোল। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। CaOH হোল 2 এতে কতগুলি পরমাণু বা অ্যাটমস রয়েছে? তো এটা এখানে লিখে নিই, CaOH হোল 2, এটা বলতে এটাও বোঝায় CaO2H2। ওকে, এই ব্র্যাকেটটা তুলে দিলে এটা বোঝায়। এবার দেখো Ca ক্যালসিয়াম হচ্ছে একটা যৌগ, তো এর একটা অ্যাটম, অক্সিজেনে দেখো এখানে দুটো রয়েছে এবং হাইড্রোজেনের দুটো রয়েছে। তাহলে টোটাল কতগুলো? 2 2 4 একে 5, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 5। অপশন বি হচ্ছে 5টি অ্যাটম বা 5টি পরমাণু রয়েছে। নিচের কোনটি ফার্ন জাতীয় বা টেরিডোফাইটা উদ্ভিদের মধ্যে পড়ে? তো এই একই জিনিস করিয়ে করিয়ে আমাদের কমন চলে এসছে, এখানে অ্যান্সার কি হচ্ছে মার্সেলিয়া। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 220 ভোল্ট এবং 1200 ওহম রোধ বিশিষ্ট একটি বাল্ব কি পরিমাণ বিদ্যুৎ খরচ করে? তো কি হয়ে যাবে এখানে একটা অ্যান্সার? অ্যান্সার হয়ে যাচ্ছে কি 0.18 অ্যাম্পিয়ার। অ্যান্সার দেখো, ভি হচ্ছে 220 ভোল্ট, আর হচ্ছে তোমাদের 1200 ওহম। একটা ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর, তো আই ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আর, 220/1200 মানে হচ্ছে 0.18 অ্যাম্পিয়ার। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, কিন্তু 220 কে 1200 দিয়ে ভাগ করাটা তোমাকে নিজে ঘরে প্র্যাকটিস করতে হবে। 4.5 কিলোওয়াট আওয়ার সমান কত? তো দেখো 1 কিলোওয়াট আওয়ার সমান আমরা লিখতে পারি 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। কি করলাম, 1 কিলোওয়াট আওয়ারকে 1000 ওয়াট করে দিলাম এবং 1 আওয়ারকে সেকেন্ডে মানে 1 ঘন্টাকে যদি সেকেন্ডে কনভার্ট করে 3600 সেকেন্ড। তো এখান থেকে লিখতে পারো 36, এখানে 36 হয়েছে, এখানে দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, পাঁচটে শূন্য। তো 36 ইন্টু 10⁵ জুল হয়ে গেল। এবার দেখো এখানে তোমাকে জানতে চেয়েছে 4.5 কিলোওয়াট আওয়ার, এবং দেখো প্রত্যেকটা অপশনে 5 6 করে রয়েছে। তো এখানে কিভাবে করব, অ্যান্সার হয়ে যাচ্ছে 16.2 ইন্টু 10⁶ জুল। কিভাবে করলাম দেখো, 1 কিলোওয়াট আওয়ার সমান যদি এটা হয়, তাহলে 4.5 কিলোওয়াট আওয়ার সমান তুমি লিখতে পারো 4.5 ইন্টু 36 ইন্টু 10⁵ জুল। তো এগুলো একটু কনফিউশন যায়, এটা তোমাকে গুণ করতে হবে, এটা গুণ করলে কত হবে? স্যার এখানে করাই আছে, দেখো 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল। এখানে দেখো 36 ইন্টু 10⁵ জুল করেছি, তার মানে দেখো এখান থেকে যদি একটা পয়েন্ট দিয়ে দাও, এখান থেকে একটা শূন্য বার করে নিলে এটা পয়েন্টটা এখানে যোগ হয়ে যাবে, সেই জন্য 36 ইন্টু 10⁶ জুল হয়েছে। গুণ করলে কি হচ্ছে 4.5 ইন্টু 3.6 ইন্টু 10⁶। 4.5 কে তুমি যখন 3.6 দিয়ে গুণ করবে তোমার আসবে 16.2 ইন্টু 10⁶ জুল, যেটা রয়েছে সেটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো সেই জন্য এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। তো এইগুলো কিন্তু ঘরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, একটা পয়েন্ট বা একটা শূন্য এদিক ওদিক হয়ে গেলে আমাদের অ্যান্সার মিলতে যাবে না। তো এটা অবশ্যই প্রত্যেকে রিকোয়েস্ট করবো ঘরে প্র্যাকটিস, সহজ কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওয়েল্ডিং করতে ব্যবহৃত হয় মিথাইল এবং ড্যাশের মিশ্রণ। তো ওয়েল্ডিং করতে ব্যবহৃত হয় মিথাইল এবং অক্সিজেনের মিশ্রণ। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ শ্রেণীর প্রাণীরা হলো উষ্ণ রক্তের প্রাণী। কোন শ্রেণীর প্রাণীরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী? তো এখানে অ্যান্সার হচ্ছে এবিস বা পক্ষী বা পক্ষী শ্রেণীর প্রাণীরাই হচ্ছে উষ্ণ শ্রেণীর উষ্ণ শ্রেণীর প্রাণী, উষ্ণ রক্তের প্রাণী। নেক্সট চলে আসি, দ্বিতীয় পর্যায়ভুক্ত কোন মৌলের ইলেকট্রন কনফিগারেশন শক্তিশালী ক্যাটিনেশন ধর্মযুক্ত হয়? তো এখানে মনে রাখবে এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায় এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। ওকে, তো দ্বিতীয় পর্যায়ের মধ্যে কোনটি দ্বিতীয় পর্যায়ের মধ্যে কোনটি শক্তিশালী ক্যাটিনেশন ধর্ম রয়েছে? তো সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় পর্যায়ে ক্যাটিনেশন ধর্ম থাকে কার্বনের। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, এটা যদি ইলেকট্রন কনফিগারেশন করো 2,4, তাহলে এইটা হচ্ছে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে অপশন বি। তো কার্বনের সবচেয়ে শক্তিশালী ক্যাটিনেশন ধর্মযুক্ত থাকে, শুধুমাত্র কার্বনই হচ্ছে ক্যাটিনেশন বৈশিষ্ট্য প্রদর্শন করে, মানে দ্বিতীয় পর্যায়ে। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে অপশন বি। একটি গাড়ি তীব্র গতির সাথে চলছে, ওটিতে কোন শক্তি বর্তমান? তো কি অ্যান্সার হয়ে যাবে, তীব্র গতিতে চলছে তার মধ্যে তোমার বেগ রয়েছে, তার মানে কি হচ্ছে সেটা গতিশক্তি, কাইনেটিক এনার্জি আর গতিশক্তি। ফর্মুলা কি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার। ওকে, নেক্সট চলে আসি, স্পিড এর এসআই একক হলো কি? স্পিড
বা ভেলোসিটি বা স্পিডেরই বলো, স্পিডের এসআই একক হলো কি? তো স্পিডের এসআই একক আমরা প্রত্যেকে জানি মিটার পার সেকেন্ড। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। কোন দৌড়বিদ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ টি সেকেন্ডে অতিক্রম করলে তার দ্রুতি ভি ইকুয়াল টু কি হবে? তো কি হয়ে যাবে এখানে আমাদের 2πr/t। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসছি স্থিতিশক্তি সমান হচ্ছে কত? তো দেখো এখানে হাফ এমভি স্কোয়ার, এটা কিছুক্ষণ আগেই বললাম, এটা হচ্ছে তোমাদের গতিশক্তি। এম ইন্টু জি ইন্টু এইচ, এটা সমান কি হয়ে থাকে? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি সমান কি? স্থিতিশক্তি। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ওকে, এবং এখানে দেখো এই যে এফ এস, এটা কি হচ্ছে? এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। ডাব্লিউ হচ্ছে কৃতকার্য, সমান এফ মানে হচ্ছে ফোর্স মানে হচ্ছে বল, এস মানে হচ্ছে সরণ। ওকে, তো এটাও মনে রাখবে, তো এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নিম্নলিখিত কোনটি সরল স্থায়ী কলা নয়? এগুলোর মধ্যে কোনটি সরল স্থায়ী কলা নয়? তো দেখো এটার আমি ডেসক্রিপটিভ ক্লাসও করিয়েছিলাম, টেলিগ্রামে পিডিএফও দিয়েছিলাম, সরল স্থায়ী কলা কোন কাকে বলে, জটিল স্থায়ী কলা কাকে বলে। আজকে আরেকবার রিভিশন করে দিচ্ছি। তো এখানে দেখো জাইলেম, এটা কোনো সরল স্থায়ী কলা নয়, কারণ এটা হচ্ছে জটিল স্থায়ী কলা। এবার এখানে তোমাকে জানতে হবে, দেখো সরল স্থায়ী কলা বা সিম্পল পার্মানেন্ট টিস্যু কাকে বলে? তো এর সংজ্ঞা হচ্ছে কি? যে সমস্ত স্থায়ী কলার কোষের আকৃতি এবং গঠন একই প্রকার হয় তাকে সরল স্থায়ী কলা বলে। কোষের আকৃতি এবং প্রকৃতির উপর নির্ভর করে এই সমস্ত স্থায়ী কলাকে তিন ভাগে ভাগ করা যায়: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখানে দেখো অপশনে দেখো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা রয়েছে। তাহলে এই তিনটি কি? এই তিনটি হচ্ছে সরল স্থায়ী কলা। তো সরল স্থায়ী কলা এটা পড়লাম। এবার চলে আসি আমরা জটিল স্থায়ী কলা, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু কাকে বলছে? যে আকার এবং গঠন ভিন্ন হওয়া সত্ত্বেও এইরকম কার্য সম্পন্নকারী এবং একই উৎস থেকে সৃষ্টি হয়েছে এমন কোষ সমষ্টিকে জটিল স্থায়ী কলা বলে। প্রকারভেদ কি হচ্ছে? জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা। তাহলে অপশন তোমাদের জাইলেম ছিল, তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। বিস্ফোরণের কারণে সমুদ্রের তলদেশে যে ঢেউ বা তরঙ্গ উৎপন্ন হয় সেটি হবে কেমন ধরনের তরঙ্গ? তো সেটি হয়ে যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ পরবর্তীকালে আবিষ্কৃত হয় এবং এটা একা সিলিকনকে প্রতিস্থাপন করে। তো এখানে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে? জার্মেনিয়াম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এখান থেকে বহু প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে। দেখো একা বোরন হচ্ছে স্ক্যান্ডিয়ামকে বলা হয়, একা অ্যালুমিনিয়াম এটা গ্যালিয়ামকে বলা হয়, একা ম্যাগনেসিয়াম এটা টেকটেনিয়ামকে বলা হয়, টেকটেনিয়ামকে বলা হয়, এবং একা সিলিকন এটা জার্মেনিয়াম, যেটা এই প্রশ্নের অ্যান্সার। তো এই সব করাই তোমাকে মনে রাখতে হবে। নিচের বিকল্পগুলি থেকে চয়ন করে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গরমকালে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হয়। সরি, ড্যাশ গরম করলে, তো জিপসামকে গরম করলে বা হিট দিলে, প্রচুর পরিমাণ হিট যদি দেওয়া হয়, সেখান থেকে তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস। চাপ বলতে কি বোঝায়? তো চাপ বলতে বোঝায় যে প্রতি একক ক্ষেত্রফলের অভিঘাত, বা তুমি এটাও বলতে পারো যে প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট বলকে বোঝায়। বল হচ্ছে অভিঘাত বা বল একই, তো যার এসআই একক হচ্ছে পাস্কাল, এবং এখানে তুমি বলতে পারো 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 পাস্কাল সমান হয়ে থাকে 1 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, নেক্সট চলে আসি বলের এসআই একক হলো কি? তো বলের এসআই একক হচ্ছে কি? নিউটন। তাছাড়া কি বলতে পারি? ডাব্লু বলছি, ফোর্স সমান এম ইন্টু এ। বল সমান হয়ে থাকে ভর ইন্টু অ্যাক্সেলারেশন মানে কি? ত্বরণ। তাহলে এটা তো নিউটন হয়ে গেল, এটা সাধারণত আমরা পুরো মুখস্থ করে রাখি, কিন্তু ভরের একক হচ্ছে কি? কেজি। ত্বরণের একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি এখান থেকে বলতে পারো যে 1 নিউটন সমান 1 কেজি পার মিটার, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে থাকে। তাহলে এখানে পরীক্ষায় নিউটন না দিয়ে তোমার যদি দিয়ে দেয় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তো তখন যদি পরীক্ষা এটা দেয়, অবশ্যই এটাকে অ্যান্সার করে আসবে, ছেড়ে দিয়ে চলে আসবে না যে আমি তো নিউটন পড়েছিলাম, আমি তো জানি না, তাহলে ভুল অপশন দিয়েছে, এই জিনিসটা একদম করবে না। ওকে, জুল কার একক? শক্তির। আর কার্য। ওয়াট কার একক? ওয়াট হচ্ছে ক্ষমতা। এই জিনিসগুলো সব তোমাদের মনে রাখতে হবে। আমি তোমাদের বহু ক্লাস করিয়েছি, তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা তোমাদের হোমওয়ার্ক। নিম্নলিখিতের মধ্যে কোনটি বাতাসে থাকে এবং রূপোর বস্তুকে কালো করে তোলে যখন বাতাসের সংস্পর্শে আসে? এটা তোমাদের 1 ফেব্রুয়ারি 2 শিফটের কোশ্চেন এনটিপিসি পরীক্ষায় এসেছিল। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তো কেউ ভুল করবে না, প্রত্যেকে অ্যান্সার করে জানাবে। এবং
টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং এই পিডিএফ গুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। এই যে কোশ্চেন গুলো করালাম এই 3000 জেনারেল সায়েন্স, তো জেনারেল সায়েন্স যার পড়া নেই এই 3000 জেনারেল সায়েন্স অন্তত পরীক্ষার আগে কমপ্লিট করে যাও। এন্ড থ্যাংক ইউ ফর